হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি সব্যসাচী স্যার চলে এসেছি তোমাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের ক্লাস নিয়ে। আজকে আমাদের এই ক্লাসের মধ্যে আমরা যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে গ্রুপ বির আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে ফর্মস অফ গভর্নমেন্ট। ফর্মস অফ গভর্নমেন্টের সঙ্গে সঙ্গে আমরা ফেডারেল ফিচার্স গুলো দেখবো আমাদের ভারতবর্ষের সংবিধানে। দেখো, প্রত্যেকটা দেশের গভর্নমেন্টাল সিস্টেমের একটা নিজস্ব স্ট্রাকচার রয়েছে, আমাদের ভারতবর্ষেরও রয়েছে। আর ভারতবর্ষের এবং অন্যান্য দেশের এই বিষয়গুলোকে বোঝার জন্য আমাদের ফর্ম অফ গভর্নমেন্টের স্ট্রাকচারগুলোকে একটু বুঝে নেওয়া উচিত। এর মধ্যে আমরা পড়বো ফিচার্স অফ ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্ট, পড়বো ফিচার্স অফ ফেডারেল গভর্নমেন্ট, পড়বো ফিচার্স অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেটস এর রিটেন কনস্টিটিউশনের বৈশিষ্ট্য, ডিভিশন অফ পাওয়ার, সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশন, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি কি, বাইক্যামেরাল লেজিসলেচার কি, এবং সেই সঙ্গে ফেডারেশনের সঙ্গে কোন কনফেডারেশনের কি ডিফারেন্স রয়েছে। প্রথমেই আমরা পলিটি ডেফিনেশনটা একটু দেখে নিই। রাষ্ট্র ব্যবস্থা বলতে কি বোঝায়? রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে সেই পুরো প্রসেসকে ইন্ডিকেট করে যার মাধ্যমে একটা সিভিল গভর্নমেন্ট তার কনস্টিটিউশন অনুযায়ী সঠিকভাবে দেশটাকে পরিচালিত করে। উইদিন দিস কনটেক্সট অফ জিওপলিটিক্স, দ্য কনসেপ্ট অফ দি পলিটি ক্যান বি ম্যানিফেস্টো ইনটু ফর্মস সাচ অ্যাজ স্টেট, নেশন, এম্পায়ার। এইসব অথরিটির মাধ্যমে সেটা ইন্ডিকেটেড হয়। ওকে, তাহলে পলিটি আসলে শাসন ব্যবস্থাকে ইন্ডিকেট করে। পলিটি মানে সেখানে দেশের সংবিধান যেমন থাকবে তেমন সংবিধানের সঙ্গে সংবিধান বহির্ভূত সংস্থাগুলোও থাকবে। তাহলে দেশের সংবিধানই আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে ইন্ডিকেট করে দেবে। গভর্নমেন্টের যে বিভিন্ন ফর্মস বা উইংস গুলো রয়েছে সেটাকে আমরা ইন্ডিকেট করতে পারি। এটা হচ্ছে আইন বিভাগ, পার্লামেন্টের ছবি দেওয়া আছে দেখতেই পাচ্ছ। রয়েছে শাসন বিভাগ, যে কি করছে, যে আইন বিভাগের কাজ আইন প্রণয়ন করা, শাসন বিভাগের কাজ সেই আইনগুলোকে কার্যকরী করা, বাস্তবায়িত করা। আর বিচার বিভাগের কাজ কি? আইন নিয়ে কোনো রকম সমস্যা হলে তার সমাধান করে দেওয়া। এই হচ্ছে আমাদের তিনটি বিভাগ। তাহলে এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে আইন বিভাগের কাজ হচ্ছে টু জেনারেল ফাংশন অফ দি লেজিসলেচার ইজ টু মেক লজ, আর এক্সিকিউটিভের কাজ, the executive is the main function is to carry out the law, and judiciary হচ্ছে বেঞ্চ, that is branch interpret the laws, যে ব্রাঞ্চটার কাজ হচ্ছে আইনের ব্যাখ্যা করে দেওয়া। তো সরকারের এই তিনটি বিভাগের মধ্যে সম্পর্ক কিরকম হবে সেটা দেশের স্ট্রাকচারের উপর নির্ভর করে। যদি স্ট্রাকচার এরকম হয় যেখানে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পাশাপাশি অনেকগুলো স্টেট গভর্নমেন্ট রয়েছে, তাহলে এইরকম রাষ্ট্রকে আমরা কি বলি? আমরা বলি ফেডারেল গভর্নমেন্ট বা ফেডারেল স্ট্রাকচারের কান্ট্রি। আর যদি গোটা দেশে একটাই সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে, কোনো স্টেট গভর্নমেন্ট নেই এরকম, তাকে আমরা এককেন্দ্রিক দেশ বলি। তাহলে দেশের এই স্ট্রাকচার অনুযায়ী আমরা কি বুঝতে পারছি? ফেডারেল স্ট্রাকচার মানে দু ধরনের সরকার, সরকার মানে ক্ষমতা থাকবে সরকারের হাতে। এই যে ক্ষমতাগুলো দেখছিলাম, আইন বিভাগের ক্ষমতা, শাসন বিভাগের ক্ষমতা, বিচার বিভাগের ক্ষমতা, এই বিভাগের ক্ষমতাগুলোর মধ্যে তাহলে কেন্দ্র আর রাজ্যের মধ্যে কি হবে? ক্ষমতা বিভাজন হবে, ডিভিশন হবে। আর ইউনিটারি কান্ট্রিতে সেখানে এরকম কোনো ডিভিশন অফ পাওয়ারের গল্প নেই। তাহলে আমাদের দেশের সংবিধানের বৈশিষ্ট্য নির্ভর করে কিসের উপর? দেশের কাঠামোর উপর। আর তাহলে ভারতের সংবিধানের কাঠামো সম্পর্কে আমাদের সম্যক একটা ধারণা থাকতে হবে। আমাদের জানতে হবে ভারতবর্ষ যুক্তরাষ্ট্র নাকি এককেন্দ্রিক। এই আমাদের ভারতবর্ষ, ভারতের ম্যাপ, এবং এই ভারতের ম্যাপ আমাদেরকে জানায় যে ভারতবর্ষে টোটাল 28টি রাজ্য রয়েছে আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। অর্থাৎ টোটাল আমাদের ভারতবর্ষে অঞ্চলের সংখ্যা হচ্ছে 36টি। এই 36টা অঞ্চলের মধ্যে ক্ষমতা ডিভিশন করে দেওয়া, এটা হচ্ছে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ক্ষমতা ডিভিশন করে দেওয়া সংবিধানের কাজ। সংবিধান সেই কাজ করেছে, কিন্তু মনে রাখতে হবে ভারতবর্ষ 36টা অঞ্চল আছে মানেই ভারতবর্ষ যুক্তরাষ্ট্র তার কিন্তু প্রমাণ নেই। তার কারণ হচ্ছে এটা কোনো ফিজিক্স বা কেমিস্ট্রি নয় যে একটি বৈশিষ্ট্য দিয়ে আমরা আইডেন্টিফাই করব। যেহেতু সোশ্যাল সায়েন্স, সমাজবিজ্ঞানের শাখাগুলোর বৈশিষ্ট্য অনেকগুলো থাকতে হয়, তবে আমরা তাকে বলতে পারি আচ্ছা এটা হচ্ছে ফেডারেল বা এটা হচ্ছে এককেন্দ্রিক। তাহলে আমরা দেখে নেব প্রথমেই যে এই ফেডারেলের কি কি বৈশিষ্ট্য আর ইউনিটারি কি কি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমে আমরা আইডেন্টিফাই করব আমাদের ফেডারেল স্ট্রাকচার। আমি এখনই যে স্ট্রাকচারের কথা বলছিলাম, একটি কেন্দ্রীয় সরকারের পাশাপাশি অনেকগুলো রাজ্য সরকার এখানে থাকবে, এরকম দু ধরনের সরকার কোএক্সিস্ট করা, এটাকেই কিন্তু বলা হচ্ছে ফেডারেল স্ট্রাকচার।
বা ডুয়াল গভর্নমেন্টের স্ট্রাকচার। অন্যদিকে ইউনিটারি কান্ট্রি সেটা অবশ্যই ইউনিটারি স্ট্রাকচার হবে, একটাই সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে, কোনো স্টেট গভর্নমেন্ট থাকবে না। ফেডারেলের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বাইক্যামেরালিজম, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। অর্থাৎ সেখানে একটি উচ্চকক্ষ থাকবে যেটা রাজ্যগুলোর জন্য, আর একটি নিম্নকক্ষ থাকবে যেটা দেশের মানুষের জন্য। ইউনিটারি কান্ট্রি কিন্তু বাইক্যামেরালিজমও হতে পারে, ইউনিক্যামেরালিজমও হতে পারে, কোনো কম্পালসারি ব্যাপার নয়। বাইক্যামেরালিজম আমরা ব্রিটেনে দেখতে পাই, আবার চায়নাতে আমরা ইউনিক্যামেরালিজম দেখতে পাই। তাহলে এখানে বাইক্যামেরাল আর ইউনিক্যামেরালের আইডিয়া ক্লিয়ার সবার? এই যেখানে বাইক্যামেরাল আর ইউনিক্যামেরালকে ডিফাইন করে দিয়েছি। ইউনিক্যামেরাল মানে একটা হাউস থাকবে, আর বাইক্যামেরাল মানে দুটো হাউস। আমাদের এখনই পার্লামেন্টের কথা আমি বলছিলাম, একদিকে লোকসভা আছে আর একদিকে রাজ্যসভা, দুটো হাউস। রাজ্যসভা রাজ্যগুলোর জন্য, রাজ্যগুলোর স্বার্থ রক্ষা করে, লোকসভা জনগণের স্বার্থ, দেশের মানুষের স্বার্থ রক্ষা করে। আর এক ইউনিক্যামেরাল এটা আমরা চায়নাতে দেখতে পাই, বাইক্যামেরাল এটা আমরা ইউকে তে দেখতে পাই, ইউএসএ তে দেখতে পাই, ইন্ডিয়াতেও দেখতে পাই। তবে ইউকের সঙ্গে ইন্ডিয়ার এখানে মিল কম, ইউএস এর সঙ্গে ইন্ডিয়ার মিল বেশি। কেন? কারণ হচ্ছে ইউকে তে যে উচ্চকক্ষ আছে ওটা কিন্তু রাজ্যগুলোর জন্য নয়, ওখানকার হাউস অফ লর্ডসটা হচ্ছে লর্ডসদের জন্য। আর আমাদের ইন্ডিয়াতে উচ্চকক্ষটা হচ্ছে ইউএস এর মতো, ইউএসএ যেমন সিনেটটা হচ্ছে রাজ্যগুলোর জন্য হাউস, তেমন ভারতবর্ষের রাজ্যসভা হচ্ছে রাজ্যগুলির জন্য হাউস। এরপরে আমরা চলে আসবো ডুয়াল গভর্নমেন্ট, অর্থাৎ একটি কেন্দ্রীয় সরকারের পাশাপাশি অনেকগুলো রাজ্য সরকারও এখানে থাকবে। লিখিত সংবিধান থাকবে অবশ্যই, সংবিধান দুষ্পরিবর্তনীয় হবে। লিখিত সংবিধান কাকে বলে আমরা এর আগের ক্লাসে পড়েছি, নিশ্চয়ই মনে আছে। যার একটি নির্দিষ্ট ডকুমেন্ট থাকবে, সবটা একটা নির্দিষ্ট ডকুমেন্টের মধ্যে সাজানো থাকবে, আর তার প্রস্তাবনা থাকবে। এখানে রিজিড কনস্টিটিউশন মানে তোমরা জানো, রাজ্যগুলোর যেহেতু থাকে এখানে, রাজ্যগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সংবিধানের সংশোধনে, তাকে আমরা রিজিড কনস্টিটিউশন বলি, যেটা আমরা ফেডারেল কান্ট্রির কনস্টিটিউশনে দেখতে পাবো। ডুয়াল কনস্টিটিউশন, রাজ্যগুলোর জন্য আলাদা আলাদা সংবিধান থাকবে কেন্দ্রের মতো। এটা আমাদের ভারতবর্ষে নেই, যদিও জম্মু অ্যান্ড কাশ্মীর একমাত্র রাজ্য ছিল 2019 অব্দি যার কিনা নিজস্ব সংবিধান ছিল। ডুয়াল সিটিজেনশিপ থাকবে, অর্থাৎ গোটা দেশের নাগরিকত্ব যেমন থাকবে, প্রত্যেকটা রাজ্যের আঞ্চলিক নাগরিকত্ব থাকবে। এটা আমাদের ভারতবর্ষে কিন্তু অ্যাবসেন্ট। ডিভিশন অফ পাওয়ার, অর্থাৎ কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা থাকবে কোন কোন ফিল্ডে? আইন বিভাগ, শাসন বিভাগ আর বিচার বিভাগে। তিনটে বিভাগেই ক্ষমতা ভাগ করা থাকবে কেন্দ্র আর রাজ্যের মধ্যে। এটাও আমাদের ভারতবর্ষে স্ট্রিক্টলি ফলো হয় না। শাসন বিভাগে আইন বিভাগের মধ্যে ক্ষমতা থাকলেও ভাগ, বিচার বিভাগে কোনো রকম ডিভিশন অফ পাওয়ার নেই। আর যদি এই ক্ষমতার ভাগ নিয়ে কোনো রকম ঝামেলা বাঁধে, তা মেটানোর জন্য থাকবে একটি যুক্তরাষ্ট্রীয় আদালত, যেটাও আমাদের ভারতবর্ষে নেই। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রীয় আদালতের দায়িত্ব পালন করে। অন্যদিকে ইউনিটারি কান্ট্রির তৃতীয় বৈশিষ্ট্য সিঙ্গেল গভর্নমেন্ট, একটাই সরকার থাকবে, কেন্দ্রীয় সরকার। সংবিধান লিখিত বা অলিখিত দুটোই যে কোনো হতে পারে, কোনো বাধ্যতামূলক নয় যে লিখিত হতে হবে বা অলিখিত হতে হবে। কারণটা বুঝতে পারছো, একাই সেন্ট্রাল গভর্নমেন্টের, শুধু সেন্ট্রাল গভর্নমেন্টই এক্সিস্ট করছে, তো সেখানে তার সংবিধান রিটেন হলেই বাকি আর আনরিটেন হলেই বাকি। সংবিধান অবশ্যই ফ্লেক্সিবল হবে, যেহেতু সংবিধান যে কোনো সময় সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের ইচ্ছে চেঞ্জ করতে পারে, তাই এটাকে সংবিধানকে আমরা দেখবো ইটস আ ফ্লেক্সিবল কনস্টিটিউশন। সিঙ্গেল কনস্টিটিউশন, অর্থাৎ গোটা দেশে একটাই সংবিধান থাকবে, রাজ্যের জন্য আলাদা কোনো সংবিধান থাকবে না। সিঙ্গেল নাগরিকত্ব থাকবে, গোটা দেশে একটাই নাগরিকত্ব থাকবে, রাজ্যের জন্য আলাদা কোনো নাগরিকত্ব থাকবে না। জুডিশিয়াল সিস্টেমটা সেন্ট্রালাইজড হবে, অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত, ডিস্ট্রিক্ট কোর্ট পর্যন্ত সবটাই কন্ট্রোল বাই সেন্ট্রাল হবে। কোনো পাওয়ার ডিভিশনের দরকার হয় না এখানে, কারণ অন্য কোনো ক্ষেত্রই নেই যে ডিভিশন অফ পাওয়ার হবে, সো ইটস নট অ্যাপ্লিকেবল। নো নিড ফর দি ফেডারেল কোর্ট, সো কোনো আদালতের দরকার নেই, যুক্তরাষ্ট্র আদালত, কারণ এখানে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন হয় না, সো তাই ঝামেলা বাঁধারও কোনো চান্স নেই, আর তাই কোনো ফেডারেল কোর্টেরও দরকার হয় না। সো এই হচ্ছে আমাদের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো। এবার নিজেরাই আইডেন্টিফাই করতে পারবে যে ভারতবর্ষ কোনটা হবে, ইউনিটারি হবে না ফেডারেল হবে। তাহলে কিছু ফিচার দেখবো আমরা, আছে ইউনিটারি, কিছু আছে ফেডারেলের। যেহেতু পুরোপুরি ফেডারেল বা পুরোপুরি ইউনিটারি ফিচার নেই, তাই ভারতবর্ষকে আমরা যুক্তরাষ্ট্র বা এককেন্দ্রিক কোনোটাই বলতে পারি না। তাহলে কি বলবো? আমাদের সংবিধানকে ফলো করে আমরা বলবো ভারতবর্ষ হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, যেখানে রাজ্যগুলো স্বেচ্ছায় সংযুক্ত হয়েছে, বেরিয়ে যাওয়ার অধিকার নেই। এটাকে আমরা কেউ কেউ কো-ফেডারেশন বলি, বা কেউ কেউ কোয়াসি ফেডারেল কান্ট্রি বলে। আধা যুক্তরাষ্ট্রীয় দেশ, যেমন কেসি হোয়ার এটাকে কোয়াসি ফেডারেল কান্ট্রি বলে উল্লেখ করেছেন। আর আম্বেদকরের দেওয়া টার্ম হচ্ছে ইউনিয়ন, এটা আম্বেদকরের দেওয়া।
কেসি ভার বলেছেন কোয়াসি ফেডারেল, আম্বেদকর বলেছেন ইউনিয়ন অফ স্টেটস। আদপে ইন্ডিয়া হচ্ছে আ কেস অফ সুই জেনারিস, ল্যাটিন ওয়ার্ড সুই জেনারিস, যার মানে হচ্ছে ইউনিক ইন ফিচার। এই ভারতবর্ষের ডিফারেন্ট কাইন্ড অফ ফিচারের জন্যই ভারতবর্ষকে আমরা সুই জেনারিস বলি বা ইউনিক কেস বলি। ইউনিটারি আর ফেডারেল ফিচারের পরে আমরা এখানে ইউনিয়নের মধ্যে কি কি পড়ে, লেজিসলেচারের মধ্যে পার্লামেন্ট পড়ে, যেখানে লোকসভা রয়েছে, রাজ্যসভা রয়েছে এবং প্রেসিডেন্ট রয়েছে। এক্সিকিউটিভের মধ্যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট রয়েছে। ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে, যার মধ্যে ইউনিয়ন ক্যাবিনেট এবং পিএমও ইনক্লুডেড। আর রয়েছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। জুডিশিয়ারিতে রয়েছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট এবং সাবঅর্ডিনেট কোর্ট, পুরোটাই কন্ট্রোল বাই সেন্টার। চলে আসবো নেক্সট ওয়ান। স্টেটের ক্ষেত্রে এক্সিকিউটিভের আর লেজিসলেটিভে রয়েছে, জুডিশিয়ারিতে থাকার কথা নয়। লেজিসলেচারের মধ্যে স্টেট লেজিসলেচার এসএলএ, এসএলসি এবং গভর্নরকে নিয়ে তৈরি হয়। আর স্টেট এক্সিকিউটিভ, সেখানে গভর্নর্স, এসকম ইনক্লুডিং স্টেট ক্যাবিনেট এন্ড সিএম এন্ড অ্যাডভোকেট জেনারেল, এগুলো হচ্ছে স্টেটের মধ্যেকার এক্সিকিউটিভ পোর্শনের বিষয়। লেজিসলেচারের কথা আগেই বলেছি, পার্লামেন্টের কাজ ল মেকিং করা, তো সেটা করতে গিয়েই ব্যবস্থা নিতে হয়েছে। সুপ্রিম কোর্টের থেকে একদম লোয়েস্ট কোর্ট অব্দি যে স্ট্রাকচারটা আমরা ইন্ডিয়াতে ফলো করি, আমরা কি বলি এটা স্ট্রাকচারটাকে? আমরা এটাকে বলি ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম। কেন্দ্রীভূত বিচার ব্যবস্থা। ওকে, যেখানে অ্যাপেক্স কোর্ট বলা হয় সুপ্রিম কোর্টকে, অ্যাপেক্স কোর্ট অফ দ্য স্টেট বলা হয় হাইকোর্টকে, আর ডিস্ট্রিক্ট কোর্ট হচ্ছে স্টেট ডিস্ট্রিক্ট লেভেলের হাইয়েস্ট কোর্ট। এখানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে আমাদের কেন্দ্র রাজ্য সম্পর্কে, যার উপর বেস করে আমাদের ফেডারেল সিস্টেমটাকে টিকে রাখা হয়েছে। ফার্স্ট অফ অল, সেন্ট্রাল স্টেট রিলেশন হচ্ছে ফেডারেল কান্ট্রির সঙ্গে কানেক্টেড বিষয়। এটা ফেডারেল কান্ট্রিতে সেন্ট্রাল স্টেট রিলেশন পুরোপুরি লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ আর জুডিশিয়াল সেক্টরে থাকা উচিত। ইন্ডিয়াতে কিন্তু তা নেই। ইন্ডিয়াতে তার বদলে রয়েছে ফাইন্যান্সিয়াল রিলেশন। তাহলে এটা দিয়ে বলতে পারে যে কোনটা আমাদের ইন্ডিয়াতে কোন রিলেশন ফলো হয় না। In India, the federal scheme was first time implemented on 1st April 1937 by Government of India Act 1935. There was 3 list of subjects, that is federal list, সেই সময় ছিল প্রভিন্সিয়াল লিস্ট, ছিল কনকারেন্ট লিস্ট। তাহলে সেই লিস্টের সাবজেক্টগুলো এখানে দেওয়া আছে। ফেডারেল লিস্টের সাবজেক্ট সেই সময় ছিল 59, প্রভিন্সিয়াল লিস্টে ছিল 54 আর কনকারেন্টে 36। তার মানে এই মুহূর্তে আমাদের ইউনিয়ন লিস্টে কটা সাবজেক্ট আছে? 98। স্টেট লিস্টে কটা আছে? স্টেট লিস্টের সাবজেক্টের সংখ্যা হচ্ছে 59 আর কনকারেন্ট লিস্টের সংখ্যা হচ্ছে 52। Next, after the independence, India has taken the quasi-federal scheme, which means that taken partly federal and partly unitary. So not fully, partly, it's basically country structure উপর নির্ভর করছে। এবং আমাদের ইন্ডিয়াতে যেহেতু যে কিছু কিছু জায়গা ছিল যেগুলো ফেডারেল সিস্টেমের পাশাপাশি ইউনিটারিও ডিমান্ড করছিল, তো সেই অনুযায়ী সেগুলোকে চেঞ্জ করে নেওয়া হয়েছে। The idea of central state relation of India has been taken from Canada. And the Constitution of India, there is no mention about the federal or federation term, but actually India is a federal structured country which is with a strong central, which is stated as Union of States, কোঅপারেটিভ বেসিসে আমাদের ভারতবর্ষের যুক্তরাষ্ট্রকে টিকে রাখবে। সো এই হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সেন্ট্রাল স্টেট রিলেশনের। তাহলে আমরা দেখতে পাচ্ছি ল মেকিং পাওয়ারকে এইভাবে কেন্দ্র আর রাজ্যের মধ্যে ভাগ করা হয়েছে, কিন্তু জুডিশিয়ারি বাদে সেন্ট্রাল আর স্টেটের মধ্যে ক্ষমতা ভাগ করা হয়েছে। ওকে, আর কোথায় আছে? এই দুটো ছাড়াও রয়েছে ফাইন্যান্সিয়াল সেক্টর। এই জুডিশিয়াল সেক্টরটা স্কিপ করে চলে গেছে ফাইন্যান্সিয়াল সেক্টরে, যেখানেও কিন্তু এরকম ক্ষমতা ভাগ করা হয়েছে কেন্দ্র আর রাজ্যের মধ্যে। চলে আসবো নেক্সট ওয়ান। আমাদের সাংবিধানিক প্রভিশন কি আছে কেন্দ্র রাজ্যের সম্পর্কে? পার্ট 11 এ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 1 এ লেজিসলেটিভ রিলেশন আছে, চ্যাপ্টার 2 তে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন রয়েছে। চ্যাপ্টার 1 এর মধ্যে রয়েছে আর্টিকেল 245 থেকে 255, আর চ্যাপ্টার 2 এর মধ্যে রয়েছে আর্টিকেল 256 থেকে 263। এই টোটাল লেজিসলেটিভ আর অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন এর মধ্যে দেওয়া আছে। এটা একটা চার্টও করে দিয়েছি, তোমরা চাইলে এই চার্টটা দেখেও পড়তে পারো। ফাইন্যান্সিয়াল রিলেশনের জন্য আমাদের অন্য পার্টে যেতে হবে। এখানে তালিকার সাবজেক্টগুলো দেওয়া আছে, দেখো ইউনিয়ন লিস্টের সাবজেক্টের সংখ্যা, স্টেট লিস্টের সাবজেক্টের সংখ্যা এবং কনকারেন্ট। আগে কত ছিল সেটাও দেওয়া আছে। প্রিভিয়াসলি বলা মানে কনস্টিটিউশনের ক্ষেত্রে সব 1950 কে ধরবে, সব 1950।
ওকে, নেক্সট পয়েন্ট। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই তিনটে তালিকা কি জন্য, আমরা যেমন কোনো রেস্টুরেন্টে খেতে গেলে সেখানে আমাদের একটা বই দিয়ে দেয় বা সেখানে পুরো প্রাইস লেখা থাকে, এরকম খাবারগুলোর নাম সেটা দিয়ে দেয়, এবং সেখানে আমরা দেখতে পাই ভাগ করা আছে কন্টিনেন্টাল খাবার কি আছে, চাইনিজ খাবার কি আছে, বিরিয়ানি খাবার কি আছে, তন্দুরি কি আছে। তো এখানেও ওরকম করে ভাগ করে দেওয়া আছে। কেন্দ্র তালিকার মধ্যে কি আছে, যেটার উপর পার্লামেন্ট ল বানাবে। রাজ্য তালিকার মধ্যে যা আছে তার উপর রাজ্য আইনসভা ল বানাবে। আর কনকারেন্ট মানে তো হচ্ছে জয়েন্ট, জয়েন্ট মানে পার্লামেন্টে ল বানাতে পারে, রাজ্য বানাতে পারে। কিন্তু এই জয়েন্টের ম্যাটারের উপর পার্লামেন্টে বানানো ল রাজ্যে বানানো ল এর সঙ্গে যদি ইনকনসিস্টেন্ট করে যায়, তাহলে পার্লামেন্টের লটা থাকবে, রাজ্যেরটা বাতিল হবে। এর জন্য ন্যাচুরাল সেটেলমেন্ট আমাদের আর্টিকেল 245 এ দেওয়া আছে। ওকে, 254 এ, নট 245, দ্যাট ইজ 254। তার মানে পশ্চিমবঙ্গে অ্যালকোহল, লোকাল অ্যালকোহল ম্যানুফ্যাকচারিং ইজ ইলিগাল। আর পশ্চিমবঙ্গের সরকারের এই লিগালিটিটাকে সেন্ট্রাল ল মেকিং পাওয়ার পেল এবং সেন্ট্রাল ল বানিয়ে দিল যে পশ্চিমবঙ্গে এখন থেকে অ্যালকোহল ইলিগাল। তাহলে কেন্দ্রের লয়ের সঙ্গে রাজ্যের লয়ের ক্লাস করছে, তাহলে কেন্দ্রের লটা থাকবে, রাজ্যেরটা বাতিল হবে ইন দিস কেস। চলে আসবো আমরা নেক্সট ওয়ান। এখানে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ফেডারেল বডি রয়েছে, ফেডারেল সংস্থা রয়েছে, দ্যাট ইজ ইন্টারস্টেট কাউন্সিল। 263 নম্বর ধারায় ইন্টারস্টেট কাউন্সিল ফর্মেশনের কথা বলা হয়েছে। 1990 সালের 28 মে প্রথম ইন্টারস্টেট কাউন্সিল ফর্মেশন হয়, যেখানে এক্স অফিসের চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী নিজে, অন্যান্য স্টেটের যত মুখ্যমন্ত্রী তারা এখানকার মেম্বার রয়েছেন, 6 জন ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন ইন্টারস্টেট, এবং রয়েছেন অ্যাডমিনিস্ট্রেটর অফ দি ইউনিয়ন টেরিটরি, রয়েছেন অ্যাডমিনিস্ট্রেটর অফ দি ক্যাবিনেট র্যাঙ্ক অ্যাজ পার্মানেন্ট ইনভাইটিং মেম্বার। সো এই হচ্ছে আমাদের ইন্টারস্টেট কাউন্সিলের স্ট্রাকচার। এখানে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের জাতীয় ক্ষেত্রে কোনো সমস্যা হলে তাকে নিরসন করা হয় এখানে আলোচনার মধ্য দিয়ে। যাবতীয় সিদ্ধান্ত কনসেনসাস পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয়। ওকে, ইন্টারস্টেট কাউন্সিলের পরে দেখবো জোনাল কাউন্সিলের বিষয়। জোনাল কাউন্সিল হচ্ছে আমাদের ভারতবর্ষের জোন ওয়াইজ ভাগ করা আছে। এটা হচ্ছে সাউদার্ন জোনাল কাউন্সিল, নর্দার্ন, সেন্ট্রাল, ইস্টার্ন, ওয়েস্টার্ন আর নর্থ ইস্টার্ন। তো এই জোনাল কাউন্সিলগুলোর ফর্মেশন আমরা বিভিন্ন সময় দেখতে পাবো। প্রথম 1956 সালে 5টা হয়েছে, আর এই নর্থ ইস্টার্নটা 1971 সালে হয়েছে। সেইভাবে টোটাল জোনাল কাউন্সিলের সংখ্যা হয়েছে এই মুহূর্তে আমাদের 6টা জোনাল কাউন্সিল আছে ইন্ডিয়াতে। জোনাল কাউন্সিলের কাজ কি? আঞ্চলিক সমস্যা মেটানো, আঞ্চলিকভাবে টেনশন হলে সেগুলোকে দূর করা। তো এই হচ্ছে আমাদের ফেডারেশন এবং ফেডারেল সংক্রান্ত বিষয়। এবার আমরা ফোকাস করবো ডেমোক্রেসি বিষয় বা ফর্ম অফ গভর্নমেন্টের অন্য আরেকটি দিক, যেটা হচ্ছে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা বা দেশের স্ট্রাকচারকে ইন্ডিকেট করে, দেশের গভর্নমেন্টাল সিস্টেমকে ইন্ডিকেট করে। সো ডেমোক্রেসি মানে হচ্ছে জনগণের অংশগ্রহণ সরকারি কাজকর্মে, এবং এটা দুভাবে হতে পারে, ডিরেক্ট হতে পারে বা ইনডিরেক্ট হতে পারে। ডিরেক্ট ডেমোক্রেসির ক্ষেত্রে কি দেখবো? ডিরেক্ট ডেমোক্রেসির ক্ষেত্রে বলা হয়েছে যে এখানে জনগণ নিজেই পার্লামেন্টে কাজ করবে, ল বানাবে। আর ইনডিরেক্ট ডেমোক্রেসি বলে যে আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভকে পাঠাবো, তারা আমাদের হয়ে ল বানাবে। তাহলে এখানে আমাদের ইন্ডিয়াতে ইনডিরেক্ট ডেমোক্রেসি ফলো হয়। ইনডিরেক্ট ডেমোক্রেসির মাধ্যমে এটাকে ফলো আপ করতে গেলে কি হয়, ডেমোক্রেসির দুটো মেকানিজম হয়, আইদার পার্লামেন্টারি সিস্টেম, প্রেসিডেন্সিয়াল। আমাদের ভারতবর্ষে কোনটা রয়েছে? আমাদের ভারতবর্ষে পার্লামেন্টারি সিস্টেম ফলো হয়, প্রেসিডেন্সিয়াল সিস্টেম ইন্ডিয়াতে ফলো হয় না। প্রেসিডেন্ট থাকাটাকে প্রেসিডেন্সিয়াল সিস্টেম বলে না। পার্লামেন্টারি সিস্টেম মানে কালেকটিভ রেসপন্সিবিলিটি, প্রেসিডেন্সিয়াল সিস্টেম মানে সেখানে প্রেসিডেন্ট সর্বেসর্বা। সো আমাদের ভারতবর্ষে এরকম মেকানিজম নেই, পার্লামেন্টারি সিস্টেম মেকানিজম রয়েছে। এই পার্লামেন্টারি সিস্টেম এস্টাবলিশ করার জন্য আমাদের ভারতবর্ষে কি আছে, দুটো হাউস রয়েছে পার্লামেন্টারি সিস্টেমকে এস্টাবলিশ করার জন্য। এবং আমাদের এই পার্লামেন্টারি সিস্টেম শুধু কেন্দ্রে আছে এরকম নয়, রাজ্যেও আছে, বা লোকাল সেলফ গভর্নমেন্টও রয়েছে, সেম স্ট্রাকচার, সেম রিপ্রেজেন্টেটিভদের মাধ্যমে এই পাওয়ারগুলোকে কার্যকরী করা হয়। এখানে ডেমোক্রেসি ডিরেক্ট আর ইনডিরেক্টের ইন্ডিকেশন করে দেওয়া হয়েছে, সেই সঙ্গে এক্সাম্পল দেওয়া আছে অ্যানসিয়েন্ট এথেন্স বা সুইজারল্যান্ড, আর এদিকে ইনডিরেক্ট ডেমোক্রেসি এক্সাম্পল হচ্ছে ইউকে, ইন্ডিয়া, এগুলো। সো ডিরেক্ট ডেমোক্রেসি অর পিওর ডেমোক্রেসি ইজ আ ফর্ম অফ ডেমোক্রেসি ইন হুইচ পিপল ফাংশন অন দ্য পলিসি ইনিশিয়েটিভ ডিরেক্টলি। এক্সাম্পল অ্যানসিয়েন্ট অ্যাথেন্স এবং সুইজারল্যান্ডের কিছু ক্যান্টনকের কথাও বলতে পারো তোমরা। ইনডিরেক্ট ডেমোক্রেসি বলতে অবশ্যই আমরা ইনডিরেক্ট ডেমোক্রেসি বলতে
এমন একটা ডেমোক্রেসি বলবো যেখানে পাবলিকের দেওয়া কোনো রিপ্রেজেন্টেটিভদের মাধ্যমে সরকার যাবতীয় কাজকর্ম পরিচালিত হয়। তো এটা হচ্ছে ইন্ডিয়ান ডেমোক্রেসি। এটাকেই দুটো ভাগে ভাগ করা যায়, যেটার একটা ভাগ হচ্ছে প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট। সো প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্টের ফিচার্স গুলো আমরা দেখে নিই, পার্লামেন্টারি সিস্টেমের ফিচার, তাই সেই সঙ্গে প্রেসিডেন্সিয়াল সিস্টেমের ফিচারও দেখবো। দেখো, প্রেসিডেন্সিয়াল সিস্টেমের প্রথম ফিচার হচ্ছে লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ মিলেমিশে একাকার হবে না, সেখানে সেপারেটলি থাকবে। প্রেসিডেন্সিয়াল সিস্টেমের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কোন রকম কালেকটিভ রেসপন্সিবিলিটি সেখানে আমরা দেখতে পাবো না। ওকে, সো তাহলে লেজিসলেটিভ এক্সিকিউটিভ সেপারেটলি কাজ করবে, কালেকটিভ রেসপন্সিবিলিটি অ্যাবসেন্ট থাকবে, আর এখানে পার্লামেন্ট এবং ইউনিয়ন ক্যাবিনেটের সর্বোচ্চতা প্রতিষ্ঠিত হবে। ফিচার্স হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারি, ইন্ডিয়া ফলোজ দ্য ওয়েস্টমিনস্টার মডেল, executive is collectively responsible to the legislature, so president is the nominal head and the prime minister is the real head. ফিচার্স অফ পার্লামেন্টারি সিস্টেম কি কি আছে? ফার্স্ট অফ অল নমিনাল এন্ড রিয়েল এক্সিকিউটিভ রয়েছে। তো আমাদের নমিনাল এবং রিয়েল এক্সিকিউটিভ হেড কে কে আছে? এখন নমিনাল আমাদের রয়েছেন রাষ্ট্রপতি দেশের, স্টেটের ক্ষেত্রে রাজ্যপাল রয়েছেন। রিয়েলে কে আছেন? প্রধানমন্ত্রী রয়েছেন কেন্দ্রে, রাজ্যে রয়েছে মুখ্যমন্ত্রী। তাহলে এই হচ্ছে নমিনাল আর রিয়েল এক্সিকিউটিভের স্ট্রাকচার। কালেকটিভ রেসপন্সিবিলিটি কি বলে? আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভা সে কালেকটিভলি রেসপন্সিবল থাকে টুয়ার্ডস দ্য লোকসভা, আর আমাদের রাজ্য মন্ত্রিসভা কালেকটিভলি রেসপন্সিবল থাকে টুয়ার্ড দ্য বিধানসভা। তো এটাকে কালেকটিভ রেসপন্সিবিলিটি বলছে। লিডারশিপ অফ প্রাইম মিনিস্টার, আমাদের নেতৃত্ব দেয় কে? প্রধানমন্ত্রী দেয় কেন্দ্রে, রাজ্যের ক্ষেত্রে কে দেয়? মুখ্যমন্ত্রী দেয়। আর ডিসলিউশন অফ লোয়ার হাউস, যে কোনো সময় লোয়ার হাউসকে ডিসলভ করে দেওয়া যায়। লেজিসলেচার কন্ট্রোল ওভার দ্য এক্সিকিউটিভ, লেজিসলেটিভ কি করতে পারে? এক্সিকিউটিভের উপর কন্ট্রোল করতে পারে। কিভাবে? এই যে লোয়ার হাউসের কথা বললাম, এই লোয়ার হাউসে অনাস্থা প্রস্তাব পাশ করে সরকারের উপর নিয়ন্ত্রণ আনতে পারে। সরকার হচ্ছে এক্সিকিউটিভ পার্ট। এছাড়া রাষ্ট্রপতিকেও তার পদ থেকে সরাতে পারে আমাদের পার্লামেন্ট। কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ মিনিস্টার্স যেমন একটা গুরুত্বপূর্ণ দিক। ডুয়াল এক্সিকিউটিভ, হেড অফ দ্য স্টেট, নমিনাল এবং রিয়েল, এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। প্রধানমন্ত্রী, লিডারশিপ, ক্লোজ রিলেশন বিটুইন লেজিসলেটিভ এন্ড এক্সিকিউটিভ, আমাদের ইম্পর্টেন্ট ফিচার। এই লেজিসলেটিভের সঙ্গে এখানে এক্সিকিউটিভের রিলেশন ভালো হবে, এটাই বলতে পারো প্রধান ডিফারেন্স। ওখানে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে কি দেখেছিলাম? দে আর সেপারেটেড, কিন্তু এখানে দে আর কোরিলেটেড। আর এই যে লেজিসলেটিভ সেক্টর আর এক্সিকিউটিভ সেক্টরের মধ্যে যেমন রিলেশন এখানে থাকবে, ঠিক তেমনই এখানে আমরা দেখতে পাবো যে ফিউশন অফ পাওয়ার। ফিউশন অফ পাওয়ার মানে এখানে লেজিসলেটিভ মানে পার্লামেন্টের যে ক্ষমতা, যেটাকে আমরা বলি সভারেন্টি, পার্লামেন্টের সভারেন পাওয়ার। তাহলে সেই সভারেন পাওয়ার বা সার্বভৌম ক্ষমতা, সেই সার্বভৌম ক্ষমতা আমরা দেখব কি হবে। সেই সার্বভৌম ক্ষমতা পার্লামেন্টের, ওকে, পার্লামেন্টের সভারেন্টি পাওয়ার যেমন থাকবে, তেমন জুডিশিয়ারি কি আছে? সুপ্রিমেসি পাওয়ার আছে। পার্লামেন্টারি সভারেন্টি আর জুডিশিয়াল সুপ্রিমেসি, এই দুটো এখানে আমরা দেখতে পাবো যে মিক্সচার হয়, অর্থাৎ ফিউশন অফ পাওয়ার হয়। তো এটাকেই বলা হয়েছে ফিউশন অফ পাওয়ার, জুডিশিয়াল সুপ্রিমেসি অ্যান্ড পার্লামেন্টারি সভারেন্টি। বিচার বিভাগীয় সর্বোচ্চতা আর পার্লামেন্টের সার্বভৌমত্ব, এই দুটোর মিক্সচার হয়েছে, ওটাকেই ফিউশন অফ পাওয়ার বলছে। নাও এক্সিকিউটিভ পার্ট, যেটা আমি বলছিলাম রিয়েল নমিনালের কথা, ভারতবর্ষ তো পার্লামেন্টারি সিস্টেম নিয়েছে ব্রিটেন থেকে। ব্রিটেনে ইউকে তে কি আছে? পিএম আছে, আর এদিকে কিং বা কুইন আছে, কারণ ব্রিটেন হচ্ছে মোনার্কি, রাজতন্ত্র। ভারতবর্ষে সে জায়গায় কি আছে? পিএম আছে আর প্রেসিডেন্ট আছে। তো এটা হচ্ছে ডিফারেন্ট আমাদের ভারতবর্ষের সঙ্গে ব্রিটেনের। নেক্সট চলে আসবো আমরা পরের গুরুত্বপূর্ণ স্লাইড, ফেডারেশন ভার্সেস কোফেডারেশন। আমি একটু আগে বলছিলাম যে ফেডারেল কান্ট্রির যেরকম ফিচার, ইউনিটারি কান্ট্রি যেমন আমরা ফিচার দেখলাম, তেমন ভারতবর্ষের বা যে কোনো কান্ট্রি ফেডারেশনের সঙ্গে কোফেডারেশনের ফিচার একটু দেখতে হবে। ফেডারেশন যেখানে বলে স্ট্রং সেন্ট্রাল গভর্নমেন্ট, সেখানে এখানে কিন্তু উইক সেন্ট্রাল বডি, সেন্ট্রালকে উইক করা হয়। শেয়ার্ড বিটুইন সেন্ট্রাল স্টেট, যাবতীয় সভারেন পাওয়ারটাকে শেয়ার করা হয় কেন্দ্র রাজ্যের মধ্যে। এখানে কিন্তু তা নয়, এখানে মেম্বার স্টেটস রিটেন সভারেন পাওয়ার। অন্যদিকে কনস্টিটিউশন ইউজুয়ালি রিটেন অ্যান্ড রিজিড হয়, এখানে কিন্তু কনস্টিটিউশন এগ্রিমেন্ট অ্যান্ড ট্রিটির উপর বেস করে কনস্টিটিউশন তৈরি হয়। আর এখানে ইউএসএ ইন্ডিয়ার কথা বলতে পারি আমরা ফেডারেশন, এখানে ইউরোপীয় ইউনিয়নের কথা বলতে পারি ফেডারেশনের। তাহলে এই হচ্ছে আমাদের কোফেডারেশন বা কনফেডারেশনের সঙ্গে ফেডারেশনের ফারাক। ফেডারেশনের ক্ষেত্রে আইডেলিটি ফলো হবে, এখানে কিছুটা
এখানে কিছুটা কোয়াসি ফেডারেল নেচার থাকবে, অর্থাৎ পুরোপুরি ফেডারেশন হবে না। কারণ এখানে কি হয়, ফেডারেশনের স্টেট পাওয়ারফুল বেশি হয়, নিম্নকক্ষ বেশি পাওয়ারফুল হয়, যেখানে জনগণের কক্ষ। তাহলে এইগুলো হচ্ছে আমরা দেখতে পাবো আমাদের ইন্ডিয়াতে আছে। কিন্তু আসলে যদি আদর্শ যুক্তরাষ্ট্র দেশ হতো, উচ্চকক্ষ মানে যেটা হাউস অফ দ্য স্টেটস মানে কাউন্সিল অফ দ্য স্টেটস, সেটা বেশি পাওয়ারফুল হতো। তাহলে এইভাবে কিন্তু আমরা ফেডারেশন আর কনফেডারেশনের মধ্যে ফারাক করতে পারি। তাহলে এখান থেকে আমরা ফেডারেশনের কয়েকটা প্রধান প্রধান বৈশিষ্ট্যকে আইডেন্টিফাই করব। নাম্বার 1, ভারতবর্ষের ফেডারেশনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভারতবর্ষের ফেডারেশনে সেন্টার এবং স্টেট দুজনে কোএক্সিস্ট করছে। ভারতবর্ষের স্টেটগুলোর পাওয়ার সেন্টারের থেকে অনেক কম, সেন্ট্রালকে পাওয়ারফুল কম করা হয়েছে, মানে স্টেটের থেকে সেন্ট্রালকে বেশি পাওয়ারফুল করা হয়েছে, স্টেটের পাওয়ার কম দেওয়া হয়েছে। অর্থাৎ আইডিয়াল ফেডারেল কান্ট্রিতে যেমন যেমন বৈশিষ্ট্য থাকা উচিত তা কিন্তু আমাদের ভারতবর্ষের ফেডারেশনে আমরা দেখতে পাই না। সো এটাই হচ্ছে আমরা বলতে পারি যে ভারতীয় ফেডারেশনে কিন্তু কমপ্লিট আইডিয়াল ফিচারের মধ্যে আমরা দেখতে পাই না। এই জন্য ভারতবর্ষের ফেডারেশনকে আমরা বলছি ইউনিয়ন অফ স্টেটস, বা এটাকে আমরা বলছি যে কোয়াসি ফেডারেল কান্ট্রি। সো আমরা আজকের এই টপিকটা থেকে যে প্রধান প্রধান পয়েন্টগুলো ফাইন্ড আউট করতে পারি সেগুলো কি কি দেখে নিই একটু আমরা। নাম্বার 1, শাসন প্রধান হলেন প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা। মন্ত্রিসভা সংসদের প্রতি দায়বদ্ধ সবসময়। রাষ্ট্রপ্রধান নামমাত্র প্রধান হবে, মানে আমাদের রাষ্ট্রপতি যিনি। কার্যনির্বাহী এবং আইন প্রণেতা সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। সরকার করতে পারে আস্থা ভোটের পরাজিত হলে, আস্থা ভোটের মাধ্যমে বা অনাস্থা প্রস্তাব পাশ হলে। কেন্দ্র রাজ্যের পৃথক সরকার থাকে, দ্বৈত সরকার ব্যবস্থা থাকবে। সংবিধান লিখিত এবং সর্বোচ্চ আইন হিসেবে বিবেচিত হবে। ক্ষমতার সংবিধানগত বিবেচনা রয়েছে এবং সেখানে বিভাজন কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সেই বিভাজন থাকে। বিচার ব্যবস্থা স্বাধীন এবং নিরপেক্ষ হয়ে থাকে। আইনসভা সাধারণত দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে থাকে। ফেডারেশনে কেন্দ্র শক্তিশালী হয়, কনফেডারেশনে রাজ্য বেশি শক্তিশালী হয়। আর ফেডারেশনের সংবিধান বাধ্যতামূলক এবং সর্বোচ্চ হয়ে থাকে, সেখানে কনফেডারেশনের চুক্তিভিত্তিক শাসন থাকে। ফেডারেশনে একটি একক রাষ্ট্র থাকে, কনফেডারেশনে একটি রাষ্ট্রসমূহ শিথিল সংঘ বা শিথিল মানে যে ফেডারেশনটা থাকবে সেই ফেডারেশনটা অনেক বেশি ফ্লেক্সিবল হবে। ফেডারেশনে কেন্দ্রীয় আইন নাগরিকদের উপর বেশি প্রযোজ্য হয়। আর ফেডারেশনের স্থায়ী ব্যবস্থা, কনফেডারেশন একটা সাময়িক বা স্বেচ্ছাসেবী একটা ব্যবস্থা, যে কোনো সময় এটা পরিবর্তন হতে পারে। ভারতবর্ষের ক্ষেত্রে আমরা বলতে পারি ভারতবর্ষ হচ্ছে এমন একটা যুক্তরাষ্ট্র যেটাকে আমরা কি বলবো, আমরা বলবো সমবায়িক যুক্তরাষ্ট্র, বা আমরা বলবো যে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র। এখানে রাজ্য এবং কেন্দ্র উভয়ে নিজের নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী নিজের যে ডিমান্ড সেই ডিমান্ডটাকে পূরণ করতে পারে, এবং প্রত্যেকটা সময় রাজ্যগুলো চাই কেন্দ্রের সঙ্গে সহমর্মিতা সহযোগিতার মধ্যে এক্সিস্ট থাকতে। ভারতবর্ষে একাধিক ক্ষেত্র রয়েছে, ফাইন্যান্স কমিশন রয়েছে, ভারতবর্ষের জুডিশিয়ারি রয়েছে, ভারতবর্ষে ইন্টারস্টেট কাউন্সিল বা জোনাল কাউন্সিলের মতো অর্গানাইজেশন রয়েছে, জিএসটি কাউন্সিল রয়েছে। এইসব বডিগুলোর কাজ হচ্ছে কেন্দ্র আর রাজ্যের মধ্যে যত সম্ভব স্টেবল কন্ডিশন বা স্টেবল একটা সিচুয়েশন প্রেজেন্ট রাখা। তো এই হচ্ছে আজকে আমাদের এই গভর্নমেন্টের বৈশিষ্ট্যগুলো। সো আশা করছি তোমরা খুব ভালো করে বিষয়টাকে বুঝতে পারলে। সো আমরা এই টপিকটা এখানেই শেষ করছি। আমাদের উড়ান পাঠশালার সঙ্গে থাকো। নেক্সট ক্লাসে নতুন টপিক নিয়ে চলে আসছি, ততক্ষণের জন্য সবাই ভালো করে রিভিশন দাও, পড়া করো। চলো টাটা।